আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা স্টুডেন্ট ভিসায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে আসে, তারা আসলে মাসে কত টাকা ইনকাম করে, তাদের মাসে কত টাকা খরচ হয়, তাদের জীবনযাত্রাটা আসলে কতটুকু শান্তি বা কতটুকু কষ্টময়, তাদের কতটুকু স্ট্রাগল করতে হয়, তারা কি কি সমস্যার সম্মুখীন হয়, মোটামুটি একজন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা স্টুডেন্টের জীবনযাত্রাটা কেমন হয়ে থাকে, আজকে সেই বাস্তব বিষয়বস্তুগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পরবর্তী একটা ভিডিওতে ইউনিভার্সিটি বা সেনমন স্টুডেন্টের জীবনযাপন কেমন হয় সেটা তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা জাপানে আসতে চাচ্ছেন বা জাপান নিয়ে স্বপ্ন দেখতেছেন, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এক বুক ভরা স্বপ্ন নিয়ে জাপানে আসে। তারা জাপানের অনেক কিছু জানে না, না জানার কারণে তারা যখন এক বুক ভরা স্বপ্ন নিয়ে জাপানে আসে এবং জাপানের বাস্তবতাটা এবং তাদের স্বপ্নটা যখন দুইটা বিপরীত হয়ে যায়, তখন কিন্তু তারা ডিপ্রেশনে চলে যায়, তখন কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়ে, তাদের জীবনে কিন্তু একটা পর্যায়ে বিপর্যয় নেমে আসে। সুতরাং জাপানে আসার আগে অবশ্যই আপনাকে বাস্তবতা মেনে তারপরে জাপানে আসতে হবে। এই ভিডিওটা কোনো নেগেটিভ ভিডিও না, এই ভিডিওটা সম্পূর্ণ একটা পজিটিভ ভিডিও। এই পজিটিভ বিষয়বস্তুগুলা মেনেই কিন্তু আপনাকে জাপানে আসতে হবে। সুতরাং সেইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। প্রথমে আলোচনা করি ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্লাসের সময়সূচি নিয়ে। আপনাকে সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে এবং ক্লাসের শিফট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সকালে এবং বিকালে। জাপানে সরকারি ছুটি থাকে হলো শনি এবং রবিবার, এই 2 দিন আপনি ছুটি পাচ্ছেন। বাকি যে 5 দিন রয়েছে, এই 5 দিন কিন্তু আপনাকে ক্লাস করতে হবে। এখন আপনি চাইলে সকালেও ক্লাস করতে পারেন, আপনি চাইলে বিকালেও ক্লাস করতে পারেন। এখন কত ঘন্টা সাধারণত ক্লাস হয়ে থাকে? ক্লাস সাধারণত 3.5 ঘন্টার মতো হয়ে থাকে। কোনো কোনো স্কুলে এর থেকে কম বা বেশি হতে পারে, এটা সম্পূর্ণ স্কুলের উপরে নির্ভর করে। ধরেন আপনি ক্লাস করলেন 3.5 ঘন্টা, সকালেও করতে পারেন বা বিকালেও করতে পারেন। ক্লাস শেষ করে আপনাকে বাসায় আসতে হবে, বাসায় এসে রান্না বান্না করতে হবে। অনেকে ক্লাস শেষ করে জবে যেতে পারে, তো সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যেহেতু জাপানে একা একা থাকতেছেন, সেক্ষেত্রে আপনার যত প্রয়োজনীয় কাজ বা আপনার রান্না বান্না থেকে শুরু করে আপনার কাপড় চোপড় কাচা বা আপনার ঘর পরিষ্কার করা, সব কিছু কিন্তু আপনাকে নিজেকে করতে হবে। আপনি এখন বাংলাদেশে আছেন, আপনার ফ্যামিলির মানুষগুলো আপনার সব কাজগুলো করে দিচ্ছে, কিন্তু আপনি যখন জাপানে আসবেন তখন কিন্তু সবকিছু আপনাকে করতে হবে। রান্না বান্না শেষ করার পর খাওয়া দাওয়া করবেন, তারপর অবশ্যই কিন্তু আপনাকে জব করতে হবে। জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম স্টুডেন্ট ভিসায় আসে, সবাই আর কি, যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা কিন্তু সপ্তাহে 28 ঘন্টা জব করতে পারে। এই জব রিলেটেড যদি কোনো কথা বলি, সেটা হচ্ছে আপনি সপ্তাহে 28 ঘন্টা জব করতে পারবেন। এখন আপনি চাইলে 4 দিনে 28 ঘন্টা কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে 7 দিন মিলায়ে মোটামুটি 28 ঘন্টা জব করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। এখন এই 28 ঘন্টা জব করে সপ্তাহে কত টাকা ইনকাম করা সম্ভব, এটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমি যদি টোকিওর কথা বলি, ধরেন সপ্তাহে 28 ঘন্টা জব করে 1,40,000 থেকে 1,50,000 বা 60 এরকম ইনকাম করা সম্ভব। আমি যদি সেন্দাইয়ের কথা বলি, 1,05,000 থেকে 1,20,000 টাকা ইনকাম করা সম্ভব। যদি আপনি নাইট শিফট করেন, সেক্ষেত্রে আপনার টাকাটা হয়তো বা একটু কম বেশি হতে পারে। ইনকামটা সিটি অনুযায়ী হয়ে থাকে, সেক্ষেত্রে সঠিক ইনকামটা বলা আসলে সম্ভব না। এবার যদি আপনার খরচের কথায় আসি, সেক্ষেত্রে আপনি যদি একটা বাসায় 2-3 জন মিলে থাকেন বা একসাথে খাওয়া দাওয়া করেন বা আলাদা খাওয়া দাওয়া করেন, তাহলে আপনার খরচ হতে পারে 50,000 ইয়েন থেকে শুরু করে 70,000 ইয়েনের ভিতরে। দেখেন, অনেক সময় কিন্তু টাকা বলে ফেলি, কিন্তু সেটাকে আপনারা ইয়েন ভাববেন, কারণ মিস্টেক হয়ে যায়। অনেক চেষ্টা করি ইয়েন বলার কথা, কিন্তু মাঝে মধ্যে টাকা বলে ফেলি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সব মিলে যদি ধরি, সেক্ষেত্রে আপনার 50 থেকে 70,000 ইয়েন কিন্তু খরচ হয়ে যাচ্ছে। প্রতি মাসে যে আপনার 50 থেকে 70,000 ইয়েন খরচ হচ্ছে, এটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনি কোন পরিবেশে আছেন, কি খাচ্ছেন বা কিভাবে চলবেন, এটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে। সুতরাং এটাও সঠিকভাবে বলা সম্ভব না, জাস্ট একটা ধারণা দিলাম। এখন আপনি ইনকাম করতেছেন ধরেন 1,20,000 ইয়েন বা 1,30,000 ইয়েন এবং খরচ করতেছেন আপনার মোটামুটি 60 বা 70,000 ইয়েন। বাকি থাকতেছে কিন্তু 50 অথবা 60,000 ইয়েন।
আপনার কিন্তু একটা বড় দুশ্চিন্তার জায়গা রয়েছে। সেটা কি জানেন? প্রত্যেকটা স্টুডেন্টের আসলে বড় দুশ্চিন্তার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে টিউশন ফি। এখন টিউশন ফি সাধারণত কত ইয়েন হয়ে থাকে? টিউশন ফিটা স্কুল ভেদে হয়ে থাকে, তবে সর্বনিম্ন যদি বলি 5 লাখ ইয়েন থেকে শুরু করে সাধারণত আপনার 6.5 লাখ বা 7 লাখ ইয়েন কিন্তু টিউশন ফি হয়ে থাকে। এটা সম্পূর্ণ স্কুল ভেদে, সিটি ভেদে হয়ে থাকে। জাস্ট একটা ধারণা আপনাদেরকে দিলাম। এখন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু 1 বছরের টিউশন ফি দিয়ে আসে। আপনি যদি 2 বছরের কোর্সে আসেন তাহলে 1 বছরের টিউশন ফি বাংলাদেশ থেকে দিয়ে আসেন এবং আরেক বছরের টিউশন ফি কিন্তু জাপানে এসে দেন। এখন সবাই কিন্তু চায় যে জাপানে জব করে টিউশন ফি ম্যানেজ করতে। কেউ কিন্তু চায় না যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আমি টাকা নিয়ে এসে টিউশন ফিটা দিব, এটা কিন্তু কেউ চায় না। এখন এই টিউশন ফিটা নিয়ে আসলে সবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনার শুধু যে ল্যাঙ্গুয়েজ স্কুলে টিউশন ফি দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি যখন ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করবেন তখন কিন্তু আপনার সেনবন বা ইউনিভার্সিটিতে উঠতে হবে। এই সেনমন বা ইউনিভার্সিটির যে টিউশন ফিটা রয়েছে সেটার টেনশনে কিন্তু আপনার মাথার ভিতরে থাকে। কারণ সেনমন অথবা ইউনিভার্সিটিতে যখন আপনি উঠবেন তখন কিন্তু হিউজ পরিমাণে একটা টিউশন ফি হয়ে থাকে। এটা সাধারণত 8 লক্ষ ইয়েন থেকে শুরু করে 10 লক্ষ ইয়েন বা 12 লক্ষ ইয়েন হতে পারে। ইউনিভার্সিটি বা সেনমন কাক্য হিসাব করে আসলে সাধারণত এটা হয়ে থাকে। এখন আপনাকে কিন্তু এই 6 মাসের টিউশন ফি দিতে হচ্ছে বা 1 বছরের টিউশন ফি দিতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুলে, আবার এই যে ইউনিভার্সিটি অথবা সেনমনের জন্য কিন্তু টিউশন ফি ম্যানেজ করতে হচ্ছে। সুতরাং মানসিকভাবে কিন্তু আপনি ভেঙে পড়বেন এক কথায়। এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখি যে অনেক ইউনিভার্সিটি বা সেনমন স্কুলের টিউশন ফি কিন্তু 1 বছরেরটা পে করতে হয়, অথবা কিছু কিছু ইউনিভার্সিটি বা সেনমন রয়েছে তাদের হয়তোবা 6 মাসের প্রাথমিক পর্যায়ে টিউশন ফি দিলে তারা আপনাকে ভর্তি নিবে। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জাপানে আসবেন তো ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো কিন্তু অনেক সময় 20 দিন বা 15 দিন বা 1 মাসের বন্ধ দিয়ে থাকে। তো এই বন্ধের টাইমে আপনারা কিন্তু 40 ঘন্টা জব করতে পারবেন। তো এখন অনেকে একটা প্রশ্ন করে থাকে যে ভাই আমি কি আসলে 28 ঘন্টা জব করে নিজের খরচ নিজে চালাইতে পারবো কিনা বা স্কুলের টিউশন ফি দিতে পারবো কিনা, বা ভবিষ্যতে যখন আমি ইউনিভার্সিটিতে পড়বো বা সেনমনে উঠবো তখন আমি আমার খরচটা চালাইতে পারবো কিনা। আমি যদি একটা হিসাব কিতাব করে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি তো এতটুকু বলতে পারি যে জাপানে এসে 28 ঘন্টা জব করে আপনি মোটামুটি আপনার টিউশন ফি প্রাথমিক পর্যায়ে ম্যানেজ করতে পারবেন বা আপনি চলতে পারবেন। কিন্তু দিন শেষে যদি আপনি একটা জিনিস হিসাব করেন যে অনেক মানুষ কিন্তু ধার দেনা করে জাপানে আসে, আপনারা যদি এই 28 ঘন্টার চিন্তা করেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা যে ধার দেনা করে জাপানে আসতে চাচ্ছেন বা আসার পরিকল্পনা করতেছেন বা অলরেডি চলে এসেছেন, আপনাদের জীবনযাত্রাটা কেমন হতে পারে? এটা জাস্ট আপনারা একটু কল্পনা করেন। সবকিছু কিন্তু নেগেটিভ ভাবে নিলে হবে না, আপনাকে বাস্তবতা মেনে বুঝে তারপরে কিন্তু চলতে হবে। যখন আপনি ইউনিভার্সিটিতে উঠবেন বা সেনমনে উঠবেন তখন কিন্তু আপনার আরো প্রেশার চলে আসবে। তখন কিন্তু আপনি জব করার সময়টা কম পাবেন এবং আপনাকে কিন্তু মোটামুটি পড়াশোনা করতে হবে। ভালোভাবে ল্যাঙ্গুয়েজ না জানলে বা ভালোভাবে পড়াশোনা না করলে কিন্তু আপনার কোনো কোল কিনারা থাকবে না। আপনি যখন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জাপানে আসবেন তখন যে ইনকামটা করবেন সঠিক বা বৈধ উপায়ে যে ইনকামটা করবেন, 28 ঘন্টা কিন্তু সঠিক নিয়মে আপনি জব করতে পারবেন। 28 ঘন্টার উপরে করলে কিন্তু আপনার ভিসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এখন অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই হ্যান্ড ক্যাশ জব বলে তো একটা কথা আছে, আমি তো চাইলে সেটা করে মাসে মোটামুটি 2 লাখ 3 লাখ ইনকাম করতে পারি, বা আমার আশেপাশে যে ভাই ব্রাদার গুলো রয়েছে জাপানে এসেছে তারা তো আসলে হ্যান্ড ক্যাশ জব করে ইনকাম করতেছে। হ্যাঁ, তারা করতেছে, তারা হ্যান্ড ক্যাশ জব পাইলে যে আপনিও পাবেন বিষয়টা ওই রকম না। তারা হয়তো বা এমন একটা সিটিতে গিয়েছে সেখানে জব অ্যাভেলেবেল রয়েছে, আপনি যেখানে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন সেখানে হয়তোবা জবটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। হয়তোবা কার্ডের জব থাকলেও আপনার হয়তোবা হ্যান্ড ক্যাশের জব নাই সেখানে। সুতরাং তারা কত ইনকাম করতেছে ওইটা দেখে কখনোই জাপানে আসবেন না। আমি সবসময় জাপানের বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুধু রিকোয়েস্ট করব, ধার দেনা করে জাপানে আসার দরকার নেই, অন্ততপক্ষে 6 মাস পরে আসেন। এই 6 মাসে আপনি কিছু টাকা পয়সা জমায়ে তারপরে সেই টাকা নিয়ে জাপানে আসেন, দেন রিল্যাক্সে এখানে পড়াশোনা করেন। রিল্যাক্স বলতে আসলে জাপানে কোনো শব্দ নাই, আপনাকে প্রত্যেকটা টাইমে রোবটের মতো চলতে হবে, নিজের জীবনযাত্রাকে আসলে রোবটের মতো করতে হবে, না হলে আপনি জাপানে টিকে থাকতে পারবেন না। সুতরাং জাপানে এসে লাখ টাকা ইনকাম করব, কোটিপতি হয়ে যাব, এই মন মানসিকতা বা এই স্বপ্নটা নিয়ে কখনোই জাপানে আসবেন না। যদি আসেন তাহলে আপনার স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে, আপনি মানসিকভাবে তখন কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং আমার কথা থাকবে
যে আপনি বাস্তবটা জেনে জাপানে আসেন, অবশ্যই জাপানে আসেন এবং বাস্তবটা জেনে জাপানে আসেন। আপনি জাপানে আসার পর হ্যান্ড ক্যাশ পাবেন কি পাবেন না, করবেন কি করবেন না, তখন সিলেক্ট করবেন। কিন্তু বৈধ উপায়ে যে ইনকামটা আগে করা যায় সেইটা নিয়েই আগে ভাবেন, সেইটা নিয়েই আগে স্বপ্ন দেখার চেষ্টা করেন। এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার রয়েছে, আপনি যখন 28 ঘন্টা জব করতেছেন তখন কিন্তু আপনি আহামরি যে সময় পাচ্ছেন বিষয়টা ওই রকম না, আবার সময় যে কম পাচ্ছেন সেটাও না। কিন্তু আপনি যখন 28 ঘন্টার ডাবল জব করতে যাবেন তখন আপনার জীবনযাত্রাটা আসলে কেমন হবে, আপনার লাইফটা আসলে কতটুকু ব্যস্ততম লাইফ হবে এটা আপনি চিন্তা করবেন। কারণ আপনি কাজের পর কাজ, কাজের পর কাজ, কাজের পর কাজ, ঠিক আছে, তারপর নিজের রান্না বান্না, কতটা কষ্ট করতে হবে আপনাকে, কতটা হার্ড ওয়ার্ক করতে হবে, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু করে তারপরে জাপানে আসবেন। এবং এই চিন্তা ভাবনাটা নিয়ে আমি মনে করি জাপানে আসবেন, কারণ আপনি যখন এই চিন্তা ভাবনা করে জাপানে আসবেন তখন কিন্তু আপনার মাথার ভিতরে থাকবে যে না, জাপানে আসলে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। তখন জাপানে এসে জাপানের পরিবেশের সাথে কিন্তু আপনি সহজে মানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন জাপানে আসবেন, ঘুরবেন ফিরবেন খাবেন, তাহলে কিন্তু আপনি জাপানে টিকতে পারবেন না। এই জিনিসটা খুব সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে। অন্ততপক্ষে জাপানে আসার ক্ষেত্রে আপনাকে আগে বাস্তবতাগুলো বুঝতে হবে, মানতে হবে, দেন জাপানের জন্য প্রিপারেশন নিতে হবে। জাপানে আসার জন্য আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ইনশাল্লাহ চেষ্টা করেন, ধৈর্য ধরেন, একবার না পারলে 10 বার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ একটা না একটা সময় আপনারা জাপানে আসতে পারবেন, আপনাদের স্বপ্নের দেশে আপনারা আসতে পারবেন। এবং এখানে পরিশ্রম করে, পরিশ্রমের মাধ্যমে হয়তোবা আল্লাহর রহমতে ভালো কোনো কিছু করতে পারবেন। এই ভিডিওটা দেখার পর যারা ধার দেনা করে জাপানে আসার চিন্তা ভাবনা করতেছেন তারাও মানসিকভাবে প্রিপারেশন নেন যে আপনারা যদি জাপানে ধার দেনা করে আসেন তখন আপনাদের কতটুকু স্ট্রাগল করতে হবে, কতটুকু পরিশ্রম আপনাদের করতে হবে। সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।